বিটিআরসি গত 18ই মে ট্যারিফ অনুমোদন সংক্রান্ত নতুন একটি চিঠি ইস্যু করে সকল আইএসপির জন্য। 2022 সালে কিন্তু সকল আইএসপিকে ট্যারিফ অনুমোদন নিতে হয়েছিল। আমরা স্ক্রিনে এখন যে চিঠিটি দেখছি, এই চিঠির আলোকে বেসিক্যালি সকল আইএসপিকে ট্যারিফ অনুমোদন নিতে হবে। আইএসপি নীতিমালা সত্ত্ব 21.5 অনুযায়ী সরকার কর্তৃক অনুমোদিত ট্যারিফ আদলে সকল লাইসেন্সধারী আইএসপি প্রতিষ্ঠানকে কমিশন হতে তাদের ট্যারিফের অনুমোদন নিতে হবে। 2022 সালে ট্যারিফ অনুমোদন নেওয়ার জন্য যে চিঠিটি দিয়েছিল এবং নির্দিষ্ট সময়ের মধ্যে যারা ট্যারিফ অনুমোদন নেয়নি তাদের কিন্তু জরিমানা করা হয়েছিল। সুতরাং আপনাকে অবশ্যই ট্যারিফ অনুমোদন নিতে হবে। ট্যারিফ অনুমোদন যদি আপনি যথাসময়ে আবেদন না করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে জরিমানা করতে পারে বিটিআরসি। এই চিঠিতে কোয়ালিটি অফ সার্ভিস, গ্রেড অফ সার্ভিস সংক্রান্ত বেশ কিছু নির্দেশনা আছে। এগুলো ভালো করে দেখে নেবেন, কারণ আপনি যখন সেবা দিবেন সেই ক্ষেত্রে যদি আপনি সঠিক সেবা না দিতে পারেন কী ধরনের জরিমানার সম্মুখীন হবেন সেই সংক্রান্ত বেশ কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। আপনারা এগুলো ভালো করে দেখে নেবেন, কারণ আপনি যদি সেবার মান ঠিক না রাখতে পারেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু আপনার গ্রাহককে জরিমানা দিবেন। জরিমানা বলতে আপনার বিলের ডিসকাউন্ট দিতে হবে। কোয়ালিটি অফ সার্ভিসের কথা আসলে কিছু কথা বলতেই হয়। আইএসপি কিন্তু ফিক্সড ব্রডব্যান্ড সার্ভিস প্রোভাইড করে থাকে। ন্যাশনাল ব্রডব্যান্ড পলিসি 2024 অনুযায়ী 20 MBকে কিন্তু ব্রডব্যান্ড হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। আমি ভেবেছিলাম এইবার হয়তো বা 20 MBps থেকে প্যাকেজ স্টার্ট হবে, কিন্তু পূর্বের না এবারও দেখলাম সার্ভিস থেকে প্রাইসের গুরুত্ব বেশি দেওয়া হয়েছে। মানে আপনার প্রাইসের দিকে বেশি ভ্যালু দেওয়া হয়েছে, মানে আপনার কত কম প্রাইসে ব্রডব্যান্ড সার্ভিস প্রোভাইড করা যায় সেই দিকে ফোকাস করা হয়েছে। মানে 400 টাকার প্যাকেজ দিয়ে স্টার্ট করা হয়েছে, বাট এখানে কিন্তু হওয়া উচিত ছিল 20 MBps থেকে প্যাকেজ স্টার্ট করা উচিত ছিল, যেখানে 400 টাকার 5 MBps প্যাকেজ দিয়ে স্টার্ট করা হলো। আরেকটি বিষয় দেখে বেশ অবাক হয়েছি, নর্মালি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার মানে আইএসপিরা যখন ইন্টারনেট সংযোগ প্রদান করে তার গ্রাহকের বাসায়, তার কিন্তু একটা রাউটারের প্রয়োজন হয়। অধিকাংশ সময় দেখা যায় গ্রাহকরা সিঙ্গেল ব্যান্ডের রাউটার ইউজ করে। এই রাউটারে কিন্তু অনেক ধরনের প্রবলেম আছে, গরম হয়ে যায়, হ্যাং করে, লং টাইম ইউজ করা যায় না, এর ফ্রিকোয়েন্সি কম থাকে। এই কারণে বিটিআরসি কিন্তু গত বছর 7ই নভেম্বর 2024 একটা চিঠি ইস্যু করে এবং ডুয়েল ব্যান্ড রাউটার বাধ্যতামূলক করে দেয়। কিন্তু গত 5ই মে 2025 একটা চিঠি ইস্যু করে বিটিআরসি, যে বাধ্যতামূলক যে চিঠিটি দিয়েছিল সেটাকে 3 মাসের জন্য স্থগিত করা হয়। অর্থাৎ 4/8/2025 তারিখ পর্যন্ত যে ডুয়েল ব্যান্ড রাউটারের যে বাধ্যতামূলক বিষয়টি ছিল এটা স্থগিত করেছে। বেসিক্যালি কোয়ালিটি অফ সার্ভিস যদি ইনশিওর করতে হয় সেক্ষেত্রে শুধু ডাউন টাইম হিসাব করলে হবে না, সেক্ষেত্রে ক্লায়েন্ট এন্ডের রাউটার পর্যন্ত যতগুলো ডিভাইস আছে, যতগুলো মাধ্যম আছে সব কিছু কিন্তু কোয়ালিটি সম্পন্ন হতে হবে। এক্ষেত্রে অন্যতম কিন্তু রাউটারটি, কারণ গ্রাহক পর্যায়ে যে রাউটারটি ব্যবহার করা হয় সেটা যদি সিঙ্গেল ব্যান্ড রাউটার হয় সেক্ষেত্রে কিন্তু গ্রাহক প্রপার সেবাটা পাবে না। কারণ সিঙ্গেল ব্যান্ড রাউটারে অনেক লিমিটেশন আছে। তার ফ্রিকোয়েন্সির কথা বলেন, রাউটার অল্পতে গরম হয়ে যায়, হ্যাং করে, আরও অনেক সমস্যা আছে। এবং IPv6 যে বিষয়গুলো আছে, অধিকাংশ সিঙ্গেল ব্যান্ড রাউটারে কিন্তু IPv6 সাপোর্ট করে না। আমার মতে যে স্থগিত আদেশ 3 মাসের জন্য দেওয়া হয়েছে এটা উইথড্র করা উচিত, কারণ কোয়ালিটি অফ সার্ভিস যদি গ্রাহক পর্যায়ে ইনশিওর করতে হয় সেই ক্ষেত্রে রাউটারটা অন্যতম একটা মাধ্যম। যদি রাউটার পরিবর্তন না হয় অথবা সঠিক রাউটার বা ভালো রাউন্ডের রাউটার যদি গ্রাহক ব্যবহার না করে সেই ক্ষেত্রে কোয়ালিটি অফ সার্ভিস ইনশিওর করা অনেক কঠিন। এইবার শুরু করি ট্যারিফ সংক্রান্ত বিস্তারিত আলোচনা। আজকের ভিডিওটি যদি দেখেন আপনাদের মনে যেসব প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো অধিকাংশ উত্তর পেয়ে যাবেন। আপনাদের অধিকাংশের মনে প্রথম প্রশ্নটি হচ্ছে 400 টাকায় 5 MBps এই প্যাকেজটা বাধ্যতামূলক কিনা। না, এই প্যাকেজটা বাধ্যতামূলক না। আপনি চাইলে 400 টাকায় 5 MBps দিতে পারবেন, না চাইলে এটা না দিতেও পারেন। তার আগে কিছু কথা বলে নিই, আমরা যারা আইএসপি বিজনেস করি আমরা অধিকাংশ সময় কিন্তু কোনো হিসাব নিকাশ ছাড়াই প্যাকেজ ডিক্লেয়ার করে দেই প্রতিযোগিতা করার জন্য। অমুকে এই স্পিড দিয়েছে বা ওই কোম্পানি এই স্পিড দিয়েছে, আমাকে ওটা দিতে হবে। কিন্তু ভাই আপনি আপনার যে প্যাকেজ ডিক্লেয়ার করছেন এটা আপনার রেভিনিউর একটা পার্ট। আপনি যদি হিসাব নিকাশ ঠিক মতো না করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনি লুজার হবেন। দেখেন, ইন্টারনেটের দাম 10% কমছে, আর বাকি যে আপনার যে ফিক্সড কস্টগুলো আছে কোনো কিছু কি কমেছে? আপনার স্টাফের স্যালারি কমে নেয়, ডিভাইসেস প্রাইস কমে নেই, আপনার বিদ্যুৎ বিল বাড়তেছে, সব কিছু কিন্তু গ্র্যাজুয়ালি বাড়তেছে, খালি কমতেছে ইন্টারনেটের দাম। আপনি যদি এখন 400 টাকায় 5 MBps প্যাকেজ দেন, যে আপনি প্রিভিয়াস টাইমে কিন্তু 500 টাকায় 5 MBps প্যাকেজ দিয়েছেন, তাহলে কী হবে? আপনার যদি 500 প্যাকেজ থাকে বা 500 গ্রাহক যদি এই 500 টাকার প্যাকেজে থাকে, আপনি হিসাব করে দেখেন জুলাইয়ের 1 তারিখে যে আপনার রেভিনিউ ফল্ট করবে প্রায় 50,000 টাকা। এই টাকা তো অনেকে প্রফিটই করে না। আপনারা যে প্যাকেজ ডিক্লেয়ার করবেন বা যে প্যাকেজের অনুমোদন নেবেন সেগুলো অবশ্যই ক্যালকুলেশন করে নেবেন যে আসলে কি আপনি এই প্যাকেজ ডিক্লেয়ার করলে আপনি বা অনুমোদন নিলে আপনি কি প্রফিট করতে পারবেন কিনা। প্রতিযোগিতা করতে যেয়ে আপনি নিজের ক্ষতি করতেছেন এবং ইন্ডাস্ট্রিরও ক্ষতি করতেছেন। সো অবশ্যই প্যাকেজ নিয়ে বা অনুমোদন নেওয়ার সময় আপনাকে এই চিন্তাটা করতে হবে যে আপনি কি অ্যাফোর্ড করতে পারবেন কিনা, আপনি কত % প্রফিট করতেছেন। সুতরাং বুঝতে পারছেন 400 টাকায় যে 5 MBps যে প্যাকেজটি চিঠিতে দেখছেন এটা বাধ্যতামূলক নয়।
এক্ষেত্রে আপনি এক কাজ করতে পারেন, আপনি 500 টাকায় 10 MB পেজ দিতে পারেন, যেখানে 700 টাকার কথা বলা হয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু আপনি 500 টাকায় 10 MB পেজ দিতে পারেন। তাহলে কি হবে? আপনার রেভিনিউটা কিন্তু ঠিক থাকবে। সো আপনার এক্সিস্টিং যে প্যাকেজগুলো আছে তার সাথে সামঞ্জস্য করেই কিন্তু আপনাকে প্যাকেজ ডিক্লেয়ার করতে হবে। সে ফর এক্সাম্পল 500 টাকায় আপনি 10 MB পেজ দেন, এরপরে যদি আপনার 600 টাকার প্যাকেজ থাকে বা 700 টাকার প্যাকেজ থাকে, সেই রেশিও অনুযায়ী কী ধরনের স্পিড দিলে হয় আপনি সেভাবে ক্যালকুলেশন করে আপনার রেভিনিউ জায়গাটা ঠিক রাখবেন। এরপর অনেকের প্রশ্ন হচ্ছে এই ট্যারিফটি কবে থেকে কার্যকর হবে? এই ট্যারিফটি 1 জুলাই 2025 থেকে কার্যকারী হবে। এরপরের প্রশ্ন হচ্ছে আবেদন কি বাধ্যতামূলক কিনা? অবশ্যই আবেদন বাধ্যতামূলক। আপনাকে অবশ্যই আবেদন করে আপনাকে ট্যারিফের অনুমোদন নিতে হবে। কারণ পূর্বে দেখা গিয়েছে মানে 2022 সালে যখন ট্যারিফ অনুমোদন নিতে হয়েছে, অনেকে কিন্তু অনুমোদন নিয়েছিল না। সেক্ষেত্রে কিন্তু তাদেরকে জরিমানা করা হয়েছে। অবশ্যই আপনি ট্যারিফের অনুমোদন নিবেন। এরপরের প্রশ্ন হচ্ছে আপনার যদি একের অধিক লাইসেন্স থাকে সেক্ষেত্রে কি পৃথক আবেদন করতে হবে কিনা? একের অধিক বলতে হচ্ছে অনেক থানা ব্যবসায়ী এবং ডিভিশনাল ব্যবসায়ী আছেন যাদের লাইসেন্স একের অধিক। একের অধিক বলতে কনভার্সন হওয়ার পরে যাদের থানা 2টা বা 3টা ছিল তাদের কিন্তু পৃথক পৃথক লাইসেন্স হয়ে গেছে। ঠিক তেমন ডিভিশন যারা লাইসেন্স ছিলেন তাদের ডিভিশন যদি একের অধিক থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু পৃথক 2টা লাইসেন্স হয়েছে, নাম কিন্তু একটাই আছে। তো এই ক্ষেত্রে কি আপনি পৃথক আবেদন করবেন কিনা? কারণ আমরা কিন্তু লাইসেন্স রিনিউয়াল হোক অথবা অ্যানুয়াল ফি যেগুলো আমরা পেমেন্ট করে থাকি এগুলো কিন্তু আমরা পৃথক আবেদনের মাধ্যমে পৃথকভাবে পেমেন্ট করে থাকি। এক্ষেত্রে কিন্তু একটা কনফিউশন রয়েই যায়। এই কারণে আমরা কিন্তু পৃথক আবেদন করে থাকি প্রত্যেকটা লাইসেন্সের এগেনস্টে। এই ক্ষেত্রে কিন্তু আপনাকে পৃথক আবেদন করতে হবে না। আপনাকে একটা আবেদনের মধ্যেই সবকিছু কভার করতে পারবেন। আমি এই ধরনের একটি চিঠি আমি একটা গুগল ড্রাইভ শেয়ার করব আপনাদের সাথে। সেখানে একটা স্যাম্পল দেওয়া থাকবে। আশা করি সেখানে সমাধান পেয়ে যাবেন। এরপরে প্রশ্ন হচ্ছে কী কী ডকুমেন্ট আপনাকে অ্যাপ্লিকেশনের সাথে বা আবেদনপত্রের সাথে সাবমিট করতে হবে? আপনাকে একটা ফরওয়ার্ডিং লেটার দিতে হবে, মানে আবেদনপত্র দিতে হবে। এরপর আপনার লাইসেন্সের কপি দিতে হবে। এরপরে হচ্ছে আপনি যে পূর্বে যে ট্যারিফ অনুমোদন নিয়েছিলেন সেই অনুমোদনের কপিটাও দিতে হবে। এরপর হচ্ছে আপনি কোথায় আবেদনটি করবেন? আপনাকে ট্যারিফ অনুমোদনের জন্য অবশ্যই মাইগভে আবেদন করতে হবে। LIMS-এ এখন এই ধরনের কোনো সুযোগ দেওয়া হয়নি বা অপশন নাই। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে মাইগভের মাধ্যমে আবেদন করতে হবে। এরপরে আপনি যদি সেফ সাইডে থাকতে চান সেই ক্ষেত্রে আপনি হার্ড কপি BTRC-তে জমা দিয়ে আসতে পারেন। অনেক সময় দেখা যায় মিসিং হয় বা অনেক কারণে অনেক সমস্যা হতে পারে। সেক্ষেত্রে সেফ সাইডে থাকার জন্য আমার অনুরোধ থাকবে সবাই হার্ড কপি BTRC-তে জমা দিবেন। এছাড়াও এই চিঠিতে বেশ কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। আপনি যে ট্যারিফ অনুমোদন নিচ্ছেন এই ট্যারিফ অনুমোদনটি কিন্তু আপনার ওয়েবসাইটে মানে নিজ নিজ ওয়েবসাইটে প্রকাশ করতে হবে, মানে ওয়েবসাইটে থাকতে হবে। আপনার যাদের ওয়েবসাইট নেই তারা ক্লাউড অফিসে যোগাযোগ করতে পারেন। খুব লো বাজেটের মধ্যে আকর্ষণীয় ফিচার সম্বলিত ওয়েবসাইট তারা কিন্তু তৈরি করে থাকে। লো বাজেটের মধ্যে আকর্ষণীয় ফিচার সম্বলিত আধুনিক, শক্তিশালী এবং ইউজার ফ্রেন্ডলি সফটওয়্যার হিসেবে যদি আপনারা লগ এবং বিলিং সফটওয়্যার ব্যবহার করতে চান তাহলে আজই ক্লাউড হাবের লগ সফটওয়্যার, ক্লাউড লগ এবং বিলিং সফটওয়্যার ISV ম্যানেজার ব্যবহার করুন। আপনার ISV ব্যবসাকে পরিচালনা করুন আরও স্মার্টভাবে। ক্লাউড হাবের লগ সফটওয়্যার এবং বিলিং সফটওয়্যার ব্যবহার করুন আর নিশ্চিত করুন আপনার ব্যবসায়িক সফলতা। এছাড়াও গ্রাহকরা যে অভিযোগ করে থাকে সেই অভিযোগগুলো আপনাকে 6 মাসের জন্য সংরক্ষণ করতে হবে। এবার আমরা স্যাম্পল অ্যাপ্লিকেশন দেখব। এবার আমরা যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছি, যদি আপনার একটা থানা লাইসেন্স থাকে অথবা একটা ডিভিশন লাইসেন্স থাকে সেক্ষেত্রে আপনি এই ফরম্যাটে অ্যাপ্লিকেশন করতে পারেন। এখানে দেখেন রেড মার্ক করা আছে, যেসব রেড মার্ক করা আছে অথবা যেসব জায়গায় কোম্পানি নাম দেওয়া আছে এই নামগুলো আপনি পরিবর্তন করবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। এখানে দেখেন থানা জেলা দেওয়া আছে। সো আপনার যে ধরনের লাইসেন্স সেইটা আপনি লিখবেন। যদি ডিভিশন হয় ডিভিশন লিখবেন, থানা হলে থানা লিখবেন, জেলা হলে জেলা লিখবেন। আপনার যদি একটা থানা লাইসেন্স থাকে অথবা একটা যদি ডিভিশন লাইসেন্স থাকে সেক্ষেত্রে আপনি এই ফরম্যাটে অ্যাপ্লিকেশন করতে পারবেন। যদি আপনার একের অধিক থানা লাইসেন্স থাকে অথবা ডিভিশন লাইসেন্স থাকে সেক্ষেত্রে আপনি এই ফরম্যাটে অ্যাপ্লিকেশন করবেন, যেখানে আপনার প্রত্যেকটা লাইসেন্স নাম্বার এবং সার্ভিস এরিয়া উল্লেখ করবেন। তাহলে আপনাকে একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমেই আপনার হয়ে যাবে। এবার আমরা একটা আবেদন অনলাইনে সাবমিট করব। চলেন আমরা দেখে আসি কীভাবে অনলাইনে সাবমিট করতে হয়। আমরা যে কোনো একটা ব্রাউজারে যাব এবং btrc.gov.bd টাইপ করলে আমরা এই ওয়েবসাইটটা পেয়ে যাব। ল্যান্ডিং পেজটা স্ক্রল করে নিচে নামলে এখানে দেখেন অনলাইন আবেদন, এখানে ক্লিক করব। এরপর হচ্ছে আবেদন করুন, এখানে ক্লিক করব। আপনার এখানে ইউজার নেম মানে আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করতে হবে। আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছি, এবার লগ ইন করব। প্রথমে আমরা প্রাপকের অফিস নির্বাচন করব, এটা বাই ডিফল্ট যেটা আছে সেটাই থাকবে। এখানে আমরা কমিশন সিলেক্ট করে দিব। এরপর হচ্ছে আমরা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন এটা সিলেক্ট করে দিব। এরপরে সূত্র অথবা রেফারেন্স দিতে হবে। আমরা যদি আমাদের চিঠিটি দেখি এখানে দেখেন রেফারেন্স অথবা সূত্র দেওয়া আছে, আমরা এই সূত্রটি এখানে দিয়ে দিব। আবেদনপত্রের সূত্রটি এখানে দিয়ে দিব। এরপরে দৃষ্টি আকর্ষণ, চিঠিতে দেখেন দৃষ্টি আকর্ষণ করা হয়েছে
মহাপরিচালক এসএস মহোদয়। বিষয় নির্বাচন করতে হবে, ট্যারিফ অনুমোদনের আবেদন এখানে আছে, আমরা বিষয় নির্বাচন করে দিলাম। এরপর হচ্ছে আবেদনকারীর নাম বাই ডিফল্টই চলে আসবে, কারণ আপনি যখন রেজিস্ট্রেশন করবেন তখন আপনার নাম এখানে চলে আসবে। আপনার প্রতিষ্ঠানের নাম দিতে হবে এখানে, আমরা প্রতিষ্ঠানের নাম দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে পদবি, মানে আপনি প্রতিষ্ঠানে কি সেটা দিতে হবে, আমরা পদবিটা দিয়ে দিয়েছি। আর এটা ম্যান্ডেটরি ফিল্ড অবশ্যই দিতে হবে আপনাকে। এরপর হচ্ছে অপারেটর লাইসেন্স নাম্বার, মানে আপনার আইএসপি লাইসেন্স নাম্বারটি এখানে দিতে হবে, আমরা লাইসেন্স নাম্বারটি দিয়ে দিয়েছি। এরপর দেখেন ইমেল অ্যাড্রেস বাই ডিফল্ট চলে আসছে এবং মোবাইল নাম্বারও চলে আসছে, আপনি চাইলে পরিবর্তন করতে পারেন অথবা এটাই রাখতে পারেন। এরপরে সেকশন হচ্ছে সংযুক্তি বা আপলোডের সেকশনটি, আমরা এখানে আপলোড করবো এক করে সব কিছু। প্রথমে দেখেন আমাদের কাছে ছবি চেয়েছে এবং মূল আবেদনটি চেয়েছে। যে আবেদনপত্রটি আমরা তৈরি করেছি, মানে এই আবেদনপত্রটি আপনাকে প্রথমে আপলোড করতে হবে। এরপরে আপনি যে সংযুক্তিগুলো দিয়েছেন, লাইক হচ্ছে আপনার লাইসেন্সের কপি, তারপর হচ্ছে পূর্বের ট্যারিফের কপি, এইগুলো আমরা এক করে সব ডকুমেন্ট আপলোড করব। ছবি আপলোড হয়ে গিয়েছে, এবার আমরা আবেদনপত্রটি আপলোড করব। আবেদনপত্রটি আপলোড হয়ে গিয়েছে, আপনি চাইলে এটি ডিলিট করতে পারবেন, ডিলিট করে আবার নতুন করে আপলোড করতে পারবেন। এরপরে আমরা লাইসেন্সের কপি আপলোড করব, সেই ক্ষেত্রে প্লাসে ক্লিক করব, করে আপলোডে ক্লিক করব। এরপরে আমরা পূর্বের যে ট্যারিফের অনুমোদনটি পেয়েছিলাম সেই কপিটা এখানে আপলোড করব। আমাদের সকল ডকুমেন্টস আপলোড করা হয়ে গেছে, তারপর আমরা ফাইনালি একবার চেক করব। এবার আমরা আবেদনটি সাবমিট করব, এই জন্য আবেদনটি দপ্তরে দাখিল করুন, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের একটা রিভিউ করার অপশন দিবে, আমরা রিভিউ করার পরে আমরা আবেদন দাখিল করুন এখানে ক্লিক করব। এরপরে আপনি এখানে আপনার মন্তব্য দিতে পারেন অথবা বন্ধ করুন, এখানে ক্লিক করতে পারেন। আমাদের আবেদনপত্রটি কিন্তু সাবমিট হয়ে গিয়েছে, দেখেন এখানে আবেদনপত্রটি গৃহীত অবস্থায় আছে। এখন আমরা এই আবেদনপত্র এখানে ক্লিক করব, ক্লিক করার পরে প্রিন্ট করুন এখানে ক্লিক করবেন। এই যে ডকুমেন্টসটি আছে দেখতে পাচ্ছেন, এটা আমরা পিডিএফে সেভ করব, এরপরে প্রিন্ট করব, কারণ আমরা যে 3টা সেট সাবমিট করব সেই ডকুমেন্টসের সাথে এই ডকুমেন্টসটাও যাবে, এর সাথে আরও কিছু ডকুমেন্টস যাবে, এক এক করে আমি দেখাচ্ছি। এরপর হচ্ছে আবেদনের রিসিট, আমরা এখানে ক্লিক করব, এটা আমরা সেভ করে নিব পিডিএফে। এরপরে যে আবেদন যে গৃহীত হয়েছে আমাদের এইটারও কপি লাগবে, সেই ক্ষেত্রে আমরা কন্ট্রোল চেপে পি চাপ দিব। এরপরে আমরা যে প্রিন্টের যে অপশন আছে এখানে আমরা সেভ অ্যাজ পিডিএফ সিলেক্ট করে দিয়ে এটা আমরা পিডিএফে সেভ করব, পরে আমরা প্রিন্ট করে নিব। আমরা অনলাইনে সাবমিট করার পরে যে 3টা ডকুমেন্টস আমরা ডাউনলোড করলাম, এই ডকুমেন্টসের সাথে আবেদনপত্র, লাইসেন্সের কপি এবং পূর্বের ট্যারিফ অনুমোদনের কপি, এই সব সহ আমরা বিটিআরসিতে হার্ড কপি জমা দিব। এই হার্ড কপি যখন আমরা জমা দেবো সেক্ষেত্রে কিন্তু আমরা 3টা সেট করে নিয়ে যাব, 2টা সেট বিটিআরসি রেখে দিবে এবং একটা সেট কিন্তু রিসিভ করে আপনাকে দিয়ে দিবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন কীভাবে ট্যারিফ অনুমোদনের আবেদনটি করবেন। আজকে এই পর্যন্ত, পরবর্তী দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।